হ্যালো বন্ধুরা, আমি আশা। আমার চ্যানেল ক্রিয়েশন অফার সাথে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি রান্না করব পালং শাক দিয়ে সোয়াবিনের একটা অনবদ্য রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি পালং শাক আর সোয়াবিন। এর আগে সোয়াবিন দিয়ে আমরা অনেক কিছুই রান্না খেয়েছি। আজ পালং শাক দিয়ে করব। দেখতে থাকুন রেসিপিটা কেমন হয়। এখন আমি পালং শাকগুলো এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপরে উনান জ্বেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম 1 মগ জল। এরপর দিয়ে দিলাম অল্প একটু লবণ। তারপর দিয়ে দেব সোয়াবিনগুলো দিয়ে দেওয়ার পর বেশিক্ষণ ফোটালে চলবে না। জাস্ট একটা ফুট উঠবে, মানে অনলি জলটা ফুটে উঠবে, তারপরে একটু নাড়াচাড়া করে তুলে নিতে হবে। তা না হলে সোয়াবিনগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে পরে ভাজতে অসুবিধা হবে, কড়াইতে লেগে যাবে। এখন কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম কাঁচা আর শুকনো লঙ্কা, আদা, এরপরে দিয়ে দিলাম কয়েক টুকরো নারকেল, তারপরে দিলাম 5-6টা কাজু বাদাম, এরপরে দিলাম একটা বড় সাইজের টমেটো আধখানা করে। এরপর নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এরপর আমি পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাক এমনিতেই নরম, তাই অল্প একটু নাড়াচাড়া করলেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন, অল্প নাড়াচাড়া করতেই পালং শাকগুলো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। এরপর আমি শিলপাটায় করে পালং শাক সহ সমস্ত মশলা আমি মিহি করে বেটে নিলাম। এখন আমি বাটিতে তুলে নেব। এরপর আবারও উনানে কড়াইটা বসিয়ে দিলাম। এরপর আবারও দিয়ে দিলাম অল্প একটু জল। এই জলটা এখন আমি নামিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমিত সাদা তেল। এরপরে আমি কড়াইটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো তেলটা কড়াইতে চাড়িয়ে দিলাম। এরপরে দিয়ে দেব অল্প একটু হলুদ, এরপরে দিয়ে দিলাম লবণ, এরপরে দিয়ে দেব সোয়াবিনগুলো দিয়ে এখন নাড়াচাড়া করব। যদি এখানে তেলটা গুলিয়ে না দেওয়া হতো বা সোয়াবিনটা বেশি সিদ্ধ হয়ে যেত তাহলে কড়াইতে লেগে যেত। এখানে কিন্তু কোনোভাবেই লাগবে না। সয়াবিন ভাজাটা এখন হতে থাক। এখন আমি যে গরম জলটা কড়াইতে করে নিয়েছিলাম, ওতেই দেখুন বাটিতে গরম জলে দিয়ে দিলাম একটা 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধের হাফ পরিমাণে গুলিয়ে নিলাম। এরপর আমি সয়াবিনগুলো আবারও ভেজে নিলাম কিছুক্ষণ। দেখুন কতটা লাল লাল করে ভাজা হয়েছে আর কোনোভাবেই কিন্তু কড়াইতে লেগে যায়নি। এরপর আমি সয়াবিনগুলো তুলে নিলাম। আবারও দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল। এরপর ফোড়নে দিলাম গরম মশলা, তারপরে দিলাম গোটা জিরা, এরপরে দিয়ে দেব শুকনো লঙ্কা একটা ফাটিয়ে, তারপরে দিয়ে দিলাম তেজপাতা। এখন দিয়ে দেব শিলপাটায় বেটে রাখা পালং শাক সহিত যে মশলা, ওটাই। যেহেতু এটা শিলপাটায় বাটা জল থাকে, তাই তেলটা ছিটিয়ে না যায়, সেই কারণে প্রথমেই অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এরপর কষালে আর কিন্তু জল ছেটাবে না। এরপরে দিয়ে দিলাম জিরা গুঁড়ো, এরপরে দিলাম লঙ্কার গুঁড়ো। এরপর আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা, তারপর আবারও কিছুক্ষণ কষাবো। এরপর আমি লবণটা আন্দাজ মতো দিয়ে দেব। একটু অল্পর দিকে দিলেই ভালো হয়, কারণ অল্প দিলে পরে অ্যাডজাস্ট করা যায়, বেশি দিলে পরে অ্যাডজাস্ট হয় না। এরপরে আমি এখন দিয়ে দেব সয়াবিনগুলো। অবশ্যই মশলাটা থেকে তেল ছাড়লে, কষা হয়ে গেলে সয়াবিনগুলো অ্যাড করতে হয়। সয়াবিনগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম জল। এখানে খুব বেশি যেহেতু ঝোল হবে না, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। তবে একটু বেশি পরিমাণেই এখন রাখতে হবে, কারণ ফুটতে হবে, না ফুটলে মশলার গন্ধ যাবে না। এরপরে দিয়ে দিলাম কাসুরি মেথি, এরপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ গোলা, এরপরে এখন দিলাম চিনি, এরপরে শেষে দিয়ে দেব ঘি। ঘি দেওয়ার পর আমি অল্প একটু নাড়াচাড়া করে দেব। তারপর আবারও কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব, যাতে সমস্ত মশলাটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় আর খুব সুন্দরভাবে ফুটে ওঠে। পুরো রেসিপিটা একটা তেলা ভাব বা তেল ছেড়ে দেয়। দেখুন হয়ে গেছে, রেসিপিটা কমপ্লিট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নেবেন। ছোট বড় সকলে মিলে নিশ্চিন্তে নির্দ্বিধায় উপভোগ করবেন। আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করব রেসিপিটা অবশ্যই লুচি, রুটি, পরোটা
অথবা ফ্রায়েড রাইস বা অন্য কোনো মিষ্টি জাতীয় ভাতের সঙ্গে সার্ভ করবেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, আজ তাহলে আসি। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।